হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করতে। আজকে আমরা ভিডিওতে আলোচনা করব 3টি কোম্পানি যারা ভবিষ্যতে অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং আমাদেরও সুযোগ থাকবে সেখান থেকে ভালো একটা প্রফিট টেক করার। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা শুরু করি। প্রথম আমরা যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে বাংলাদেশের ইলেকট্রনিক সেক্টরের অন্যতম একটি কোম্পানি, সেটি হচ্ছে সিঙ্গার বিডি। কেন সিঙ্গার বিডি নেওয়া? সিঙ্গার বিডি নেওয়া মূলত কারণ হচ্ছে যে সিঙ্গার বিডি দেখেন, যেখানে সিঙ্গার বিডি 2022 সালে 7 কোটি টাকা প্রফিট করেছে, কিন্তু কোভিডের মতন খারাপ অবস্থানে সিঙ্গার বিডির প্রফিট ছিল 78 কোটি টাকা। এই জায়গায় ইন্টারেস্টিং পার্ট, এই নাজেহাল হওয়ার অবস্থান কারণ কি? কারণ সিঙ্গার বিডির আপনার কাঁচামালটা আনতে হয় দেশের বাইরের থেকে এবং পাশাপাশি তাদের কিছু প্রোডাক্ট সেটা ইনপুট করতে হয়, এখানে তৈরি হয় না। যার ফলে হচ্ছে যে সেই প্রোডাক্টের দামটা বেশি থাকে, প্রফিট করার সুযোগটাও কম থাকে। আমরা একটা ভালো নিউজ জানি, সেটা হচ্ছে গিয়ে সিঙ্গার বিডির নিজস্ব একটা ফ্যাক্টরি হতে যাচ্ছে নারায়ণগঞ্জে, যেটা হয়তো বছর অথবা আগামী বছর শুরুর দিকে অপারেশন শুরু হবে। তো এই ফ্যাক্টরিটা হওয়ার ফলে কি হবে? প্রথমত হচ্ছে যে কর্মসংস্থান বৃদ্ধি পাবে 3,000 মানুষের। পাশাপাশি হচ্ছে যে তারা যেগুলো ইম্পোর্ট করতো সেটা হয়তো এইখানেই বানানোর চেষ্টা করবে, যার ফলে হচ্ছে প্রোডাক্টের কস্টিংটা কমবে, পাশাপাশি হচ্ছে তাদের প্রফিট বাড়বে, বিজনেস গ্রোথ হবে এবং হচ্ছে যে তাদের ভালো ভালো ডিভিডেন্ড দেওয়ার সুযোগটা তৈরি হবে। আমরা যদি দেখবেন 2020 সালে মাত্র 30% ক্যাশ দেয় এবং 2022 সালে এসে মাত্র 10% ক্যাশ দেয়। তো এখানেই বোঝা যাচ্ছে যে যেখানে কোম্পানিটি প্রচুর পরিমাণে ক্যাশ দিত সেখানে অনেকাংশে কমে গিয়েছে। তো এই কোম্পানিটির এই অবস্থান কিন্তু সব সময় থাকবে না। তাদের যেহেতু নিজস্ব একটা ফ্যাক্টরি হচ্ছে এবং হচ্ছে যে তাদের আগামীতে ফ্যাক্টরি করার ফলে বিজনেস প্রচুর পরিমাণে গ্রোথ হবে এবং মার্কেটের আরও কিছু পার্সেন্টেজ শেয়ার নেওয়ার চেষ্টা করবে। পাশাপাশি আরেকটা জিনিস চিন্তা হচ্ছে যে আপনি দেখবেন যে রিসেন্টলি আমাদের ওয়েদারের কারণে প্রচুর পরিমাণে ইলেকট্রনিক প্রোডাক্টের সেল হয়। কী কারণে? দেখা যায় যে হঠাৎ করে প্রচুর গরম যখন বাড়ে তখন দেখা যায় যে এই এসির চাহিদা বাড়ে। পাশাপাশি হচ্ছে যে আমাদের যখন লাইফস্টাইল কিছুটা ডেভেলপমেন্ট হয় তখন দেখা যায় যে আমরা ভরসা করি ইলেকট্রনিক প্রোডাক্টের উপরে। তো তারই প্রেক্ষিতে দেখা যায় যে এই প্রোডাক্টের কিন্তু চাহিদা কখনোই আপনার কমবে না। মানে আমাদের লাইফস্টাইল যত ডেভেলপ হবে, ইকোনমিক ডেভেলপ হবে, এই প্রোডাক্টগুলো অবশ্যই ভালো করতে হবে। তো তারই প্রেক্ষিতে আমার এই স্টকটি রাখা, যে বর্তমানে এই স্টকটি ফ্লোর প্রাইসে থাকলেও অথবা হচ্ছে যে আপনার বিজনেস খারাপ থাকলেও আমার কাছে মনে হচ্ছে যে আগামী 1.5-2 বছরের মধ্যে এই স্টকটি একটা ভালো অবস্থান তৈরি করবে। এবং আরেকটা আহ, খুবই সহজ বিষয়, যেটা হচ্ছে যে এই স্টকটির মাত্র 10 কোটি শেয়ার রয়েছে, তার মধ্যে পাবলিকের হাতে মাত্র 1 কোটি সামথিংয়ের শেয়ার রয়েছে। তো এটাও একটা পজিটিভ আমার কাছে মনে হয়েছে, কারণ যে স্টকগুলোর হচ্ছে যে পাবলিকের হাতে শেয়ার কম থাকে সেই স্টকগুলো আপনার আপ হওয়ার সুযোগটা আরও বেশি থাকে। এবং এরপরে রয়েছে ডোরিন পাওয়ার। ডোরিন পাওয়ার কেন নিয়ে আসে? ডোরিন পাওয়ার মূলত হচ্ছে যে তাদের ক্রমাগত হারেই কিন্তু বিজনেস গ্রোথ ভালোই যাচ্ছিল, কিন্তু বর্তমানে বাজার প্রেক্ষিতে তাদের ইপিএস আমরা কিছুদিন যাবৎ খুবই কম দেখছি। তার মূলত কারণ হচ্ছে তাদের যে প্রোডাকশন হয় সেই প্রোডাকশন কস্টিংটা বেড়ে গিয়েছে, কারণ তাদের কাঁচামালটা বাইরের থেকে নিয়ে আসতে হয়। তার প্রেক্ষিতেই হচ্ছে যে তাদের কস্টিংটা বেড়ে গিয়েছে। কারণ হচ্ছে যে আমরা জানি যে বর্তমানে টোটাল ইকোনমিকে একটা তেলের বাজার অস্থিরতায় আছে, ডলারের বাজার অস্থিরতায় আছে এবং তারই প্রেক্ষিতে এই ধরনের কোম্পানিগুলো কিন্তু একটা নেগেটিভ অবস্থান বিরাজ করছে। তো এই অবস্থানগুলো কিন্তু সবসময় থাকবে না, একটা না একটা সময় গিয়ে নিয়ে ঘুরে দাঁড়াবে। তো আমরা যদি লাস্ট দীর্ঘ 2 বছরে তাদের চার্ট দেখি, সেখানে দেখা যাবে যে তারা বর্তমানে সবচেয়ে লোয়েস্ট প্রাইসের মধ্যে আছে। তো এখান থেকেই কিন্তু এই কোম্পানিটি ঘুরে দাঁড়াবে এবং তাদের যে প্রফিট বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, এটা হয়তো
1-1.5 বছর পরে আরও ভালো অবস্থানে গিয়ে দাঁড়াবে। এবং এই স্টকটি যারা 2016 থেকে কেনাবেচা করেন তারাও কিন্তু জানে যে দীর্ঘমেয়াদে এই স্টকটি কিন্তু প্রচুর পরিমাণের আপনার প্রফিট টেক করা যায়। কারণ কি, তারা দেখবেন যে ক্যাশ ডিভিডেন্ডের পাশাপাশি স্টক ডিভিডেন্ড দেয়। তো যারা দীর্ঘমেয়াদে প্ল্যান করে থাকেন এই স্টকগুলোতে, তারা বুঝতে পারে যে এই স্টকগুলো কী পরিমাণ থেকে আর্ন করা যায়। তো তারই প্রেক্ষিতে আমার বলা যে এই স্টকগুলো অবশ্যই একটা না একটা সময় গিয়ে ঘুরে দাঁড়াবে এবং হচ্ছে যে আপনাকে প্রচুর প্রফিট করার সুযোগ দিবে। আরেকটি স্টক যেটি হচ্ছে যে ব্যাংক সেক্টরের ব্র্যাক ব্যাংক। অনেকে ব্যাংকিং সেক্টরের উপরে নেগেটিভ, কিন্তু আমি কেন জানি ব্র্যাক ব্যাংকের উপরে একটু অন্যরকম পজিটিভ আছি বর্তমানে। তার মূলত কারণ হচ্ছে যে আমরা জানতাম যে বিকাশ ব্র্যাক ব্যাংকের একটি সাবসিডিয়ারি কোম্পানি, এবং বিকাশ বিগত কিছু বছর লস দিয়ে যাচ্ছিল, যার কারণে আমরা একটু নেগেটিভও ছিলাম এই ব্যাংকের উপরে। কিন্তু 2022 সালে দেখতে পারি যে বিকাশ আপনার প্রফিট করেছে। তো যেহেতু তার সাবসিডিয়ারি কোম্পানি, সেই প্রফিটের ভাগ কিন্তু এইখানে ইপিএসে আপনার অ্যাড হবে। পাশাপাশি হচ্ছে যে এই কোম্পানিটির মানে ফরেন ইনভেস্টর প্রচুর বেশি, এবং বিকাশ আগামীতে আরও ভালো করার সুযোগ আছে। কারণ কি, আমরা জানি যে বিকাশ বর্তমানে মনোপলি বিজনেস করছে। বাংলাদেশে অনেকগুলো হচ্ছে যে মোবাইল ব্যাংকিং কোম্পানি আছে, তার মধ্যে কিন্তু আরও যতই আসুক, 8-10টা আসুক, কিন্তু বিকাশের জায়গায় ধরে রাখবে। তো সেই জায়গাটা ধরার কারণেই কিন্তু বিকাশের প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু লসের সম্মুখীন হয়েছে, কারণ তাকে ইনভেস্টমেন্ট করতে হয়েছে। প্রফিট হলেও, রেভিনিউ হলেও কিন্তু তাকে প্রফিট করা সুযোগ হয়নি। তো রেভিউ এক জিনিস আর প্রফিট করাটা আরেক জিনিস। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এই কোম্পানিটি ইপিএস যখন অ্যাড হবে, প্রফিট করার সুযোগ হবে বিকাশের, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে এখানে ইপিএস গ্রো হবে। আমরা গত বছরের দেখতে পাই যে ইপিএস ছিল 3 টাকা সামথিং, এই বছর কিন্তু ইপিএস 4 টাকা সামথিং হয়ে গিয়েছে, মানে 2022 সালে। তো তাদের কন্টিনিউ ইপিএস কিন্তু বৃদ্ধি হবে আগামীতে, এবং একটা টাইমে গিয়ে বিকাশ আমার কাছে মনে হচ্ছে যে এই স্টকটির প্রাইস এই পর্যায়ে থাকবে না। এবং এই স্টকটিও আমি বলবো যে যারা লং টার্মে বিশ্বাসী, তারা কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট টেক করতে পারবে। এবং বর্তমানে সবচেয়ে হচ্ছে যে লোয়েস্ট প্রাইসে আছে, যেটা বিগত 2 বছরের তুলনায় সবচেয়ে কম দামে। তো এই কারণে আমার বিকাশ রাখা এবং ব্র্যাক ব্যাংকে রাখা, এবং ভবিষ্যতে আমার বিশ্বাস এই 3টি কোম্পানি ভালো অবস্থান ধরবে। এবং আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন ভবিষ্যৎ আসলে এটা কতদিনের ভবিষ্যৎ। এই 3টা কোম্পানির অনেক কিছুই ডিপেন্ড করে। সিঙ্গারের হচ্ছে গিয়ে আপনার ফ্যাক্টরির অপারেশন শুরু করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ইকোনমিক যে ওয়ার্ল্ড ইকোনমিক, সেটা একটু সাস্টেন হতে হবে। এক্স্যাক্টলি হচ্ছে যে ডোরিন পাওয়ারের ক্ষেত্রে তার ওয়ার্ল্ড ইকোনমিকটা সাস্টেনেবল হতে হবে, না হলে তার কিন্তু কাঁচামাল কিনতে প্রচুর কস্টিং হবে। সে যতই বিজনেস করুক, যতই রেভিনিউ আর্ন করুক, কিন্তু দিন শেষে প্রফিট কম থাকবে। সেম হচ্ছে যে আপনার ব্র্যাক ব্যাংকের যে জিনিসটা হচ্ছে যে তার ব্যাংকিং সেক্টর চলছেই, কিন্তু বিকাশ যদি আরও কন্ট্রিবিউট করে প্রফিটের দিক থেকে, তাহলে কিন্তু তার ইপিএস গ্রোথ আরও বাড়বে। তো আলটিমেটলি দেখা যাবে যে একটা টাইমে ব্র্যাক ব্যাংক প্রচুর পরিমাণে প্রফিট আপনাকে দিচ্ছে, এবং স্টক প্রাইসও আমরা এমনও দেখা গিয়েছে 2017-18 দিকে সেই স্টকটি আপনার 100 টাকার কাছাকাছি গিয়েছে। তো এটাই আমার বিশ্বাস। তো আমি আমার নিজের করে মতামত দেওয়া, আপনারা কখনোই এখান থেকে ইনফ্লুয়েন্স হবেন না। কারণ শেয়ার বাজার অবশ্যই বারবার জেনে বুঝে নিজের ব্যক্তিগত মতামত নিয়ে তার বাদে হচ্ছে যে বিনিয়োগ করবেন, কারণ আমরা জানি যে এখানে প্রচুর পরিমাণে ঝুঁকি থাকে। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।